হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আজকে সকালে আমাকে অনেকে কল করেছে, বাট সত্যি কথা বলতে আমি কারোর কল ধরতে পারিনি, কারণ আমি যখন আসছিলাম তখন পথে একটা সামান্য ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে আমার কাঁধে আমি একটু চোট পেয়েছি। ঠিক আছে, বাইকে ছিলাম একটা ইমার্জেন্সিতে, তো আমার একজন ড্রাইভ করছিলাম, তো কাঁধে একটা চোট এসছে, যার ফলে আমি সকালবেলা আমার সারাদিন আমার ওই করতেই কেটে গেছে। ঠিক আছে, সো আমি ভিডিও দিতে পারিনি, কিছুই করতে পারিনি, খুব একটা প্যাথেটিক ব্যাপার। যাই হোক, খুব একটা কিছু হয়নি, বাট সত্যি কথা বলতে যখন চোটটা পেয়েছিলাম তখন ভেবেছিলাম যে সত্যি কিছু না কিছু হয়ে গেছে। বাট ওকে, এখন কোনো প্রবলেম নেই। যাই হোক, চলো আমরা এই ভিডিওটা দিই। আমি এটা বলতাম না, আমি জাস্ট বললাম এই কারণে, কারণ পার্সোনাল ইস্যু এখানে প্রকাশ করার কোনো জায়গা না, কিন্তু আমি জাস্ট বলছি এটা কারণ অনেকে কল করেছো, তারা তো ভেবেছে স্যার কালকে এক্সামিনেশন কেন ধরতে পারিনি, জাস্ট এই কারণেই ধরতে পারিনি, আর কোনো কারণে। এখন আসার পরেও আমি 6টায় বাড়ি ঢুকেছি, 6টার পরেও আমি 3-4টে তোমাদের কল নিয়েছি অলরেডি। ঠিক আছে, তার মধ্যে একজন অনেকক্ষণ কথা বলেছে আমার সঙ্গে। যাই হোক, তো ইভেন তাদেরও আমি বলিনি যে আমার এই ব্যাপারটা হয়েছে, আমি এই ভিডিওতেই জাস্ট বলছি। যাই হোক, আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে কেন করতে পারিনি সেটা তোমরা ভুল বুঝো না, এই জন্য, এটা হচ্ছে কারণ, এটাই বলার জন্য। তো এখন ওকে আছি, ঠিক আছে, যন্ত্রণা একটু কমেছে, চলো আমাদের ক্লাস দেওয়ার দরকার। আর ডান হাতের কাঁধ লাগলে, আমি জানো আমি ডান হাতি, সুতরাং আমি ডান দিক দিয়ে লিখি, সেটা প্রবলেম হচ্ছে। যাই হোক, তো ফ্রম হুইচ ইলেকট্রোড ডাজ দ্য ইমপিওর মেটাল ডিজলভ ডিউরিং দ্য ইলেকট্রোলাইটিক রিফাইনিং? কোথায় করিয়েছি আমি তোমাদের মনে করে দেখো, আমি তোমাদের ক্লাস 9-এর দুটো ক্লাস দিয়েছি। ঠিক আছে, অলরেডি তার আগের দিন একটা ক্লাস দিয়েছিলাম এক্সপেক্টেড পেপার আকারে, সেখানে এই কোশ্চেন্স ছিল। ঠিক আছে, যারা এই এক্সপেক্টেড পেপার করতে চাও তারা একটা কাজ করো, এখান থেকে আমি আজকে তোমাদের বলতে পারি মিনিমাম 5খানা কোশ্চেন্স আমি যে ক্লাসে করিয়েছি তার থেকে হুবহু ওখান থেকে কমন এসে। এই কোশ্চেন্সটা কিন্তু রিপিটেড কোশ্চেন্স। ঠিক আছে, এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এখানে আমি স্টার মার্ক দিচ্ছি। স্টার মার্ক কেন দিচ্ছি আশা করি বুঝতে পারছো, কারণ আমি আজকে এক্সপেক্টেড কোশ্চেন্সও কিন্তু এর সাথে করাবো। ঠিক আছে, মানেটা কী বললাম ভালো করে ধরে বুঝে নাও। আমি খুব বেশি এক্সপ্লেনেশন এই ব্যাপারে করতে পারবো না, তার কারণ রেস্ট্রিকশন আছে। তো যেটা বলা হচ্ছে যে ধাতু ইলেকট্রোলাইটিক পরিশোধনে অশুদ্ধ ধাতু কোন ইলেকট্রোড থেকে উৎপন্ন? আমি তোমাদের বলেছিলাম যে অশুদ্ধতে অ আছে আর অ্যানোডেও অ আছে। মনে করে দেখো, যাদের মনে পড়ছে তারা হয়তো বুঝতে পারছো। আর আমরা জানি যে অশুদ্ধতেও অ আছে, অ্যানোডেও অ আছে, তার মানে অশুদ্ধ ধাতু কোথা থেকে উৎপন্ন হয়? অ্যানোডে উৎপন্ন হয়। ঠিক আছে, মানে অ্যানোডে রাখা হয়। আর ক্যাথোডে কী করা হয়? ক্যাথোডে রাখা হয় বিশুদ্ধ ধাতুকে। ঠিক আছে, আর ইলেকট্রোড হিসেবে কী ব্যবহার করা হয় এটা আমি তোমাদের বলেছিলাম যে কোনো যদি মেটাল সল্ট থাকে, মেটাল সল্ট, সেই মেটাল সল্টের কী ব্যবহার করা হয়? জলীয় দ্রবণ। ঠিক আছে, মেটাল সল্টের অ্যাকুয়াস ফর্মকে ব্যবহার করা হয়, জলীয় দ্রবণকে ব্যবহার করা হয় কী হিসেবে? ইলেকট্রোড আকারে। কী আকারে? ইলেকট্রোড আকারে। ঠিক আছে, ইলেকট্রোড আকারে। ক্লিয়ার হয়েছে আশা করি? তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে? লবণ, সেতু ইত্যাদি দিয়েছে। তো এখানে ইলেকট্রোড আকারে আমরা যখন ব্যবহার করব তখন এইটাই মনে হয় অ্যান্সার হবে, কারণ এনসিইআরটি বা গুগলকে বাংলা করতে গেলে অদ্ভুত বাংলা করে। অ্যান্সার আমাদের কী হবে? সেটা হচ্ছে মেটাল সল্ট। এটাই হয়তো অপশানে ছিল। মেটাল সল্ট বললে হবে না, কিন্তু মেটাল সল্টে জলীয় দ্রবণ, এইটা আমাদের অ্যান্সার হবে। জলীয় দ্রবণ ছাড়া কথা হবে না এখানে, কারণ তুমি শুধু মেটাল সল্ট বসিয়ে দাও তাহলে কিন্তু কোনোভাবে এখানে কিন্তু তড়িৎ বিশ্লেষণ হবেই না। ঠিক আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এটা মাথায় রাখবে, লবণ সূচক যে অপশান থাকবে সেটাই তোমাদের ক্লিক করতে হবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো বলে। আচ্ছা, এখানে প্রশ্নটা ওটা দেয়নি, সরি, আমি এখানে প্রশ্ন কী দিয়েছে শোনো। এখানে প্রশ্ন দিয়েছে কোন ইলেকট্রোড থেকে ইলেকট্রোড, আচ্ছা ঠিক আছে, কোন ইলেকট্রো, আচ্ছা 1 মিনিট, সরি, এখানে এটা তোমাদের ইলেকট্রোলাইট হবে। আমি যেটা বললাম, আমি কোশ্চেন্স না দেখে উত্তর দিয়েছি, সরি, এটা হবে তোমাদের ইলেকট্রোলাইট, মানে অর্ধেক দেখেছি অর্ধেক দেখিনি। মেটাল সল্টের জলীয় দ্রবণ ইলেকট্রোলাইট আকারে ব্যবহার করা হয়, ইলেকট্রোলাইট আকারে ব্যবহার করা হয়, ইলেকট্রোলাইট আকারে ব্যবহার করা হয়। আর কোন ইলেকট্রোড থেকে সেটা আমি অনেক আগেই বলে দিয়েছি, অ্যানোড থেকে। ঠিক আছে, তো কারেক্ট আনসার হবে আমাদের এখানে অ্যানোড। ওকে, বলেছে কোন ইলেকট্রোড থেকে দ্রবীভূত হয় সামথিং, আই ডোন্ট নো এখানে কী অ্যান্সার দিয়েছে। ইমপিওর মেটাল ডিজলভ ডিউরিং ইলেকট্রোলাইটিক রিফাইনিং ফর্ম হুইচ ইলেকট্রোড? আমার মনে এখানে বলতে চেয়েছে অশুদ্ধ ধাতুকে কোন ইলেকট্রোডে রাখা হয়। তো কারেক্ট আনসার আমাদের অ্যানোডই হবে। আর যাই হোক না কেন, অশুদ্ধ ধাতুকে কোন ইলেকট্রোডে রাখা হয়? অ্যানোডে রাখা হয়। মাফ করো, বাংলা অদ্ভুত আছে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, নিচের কোনটি জৈব যৌগ নয়? দেখো, জৈব যৌগ হচ্ছে সাধারণত হাইড্রোকার্বন যেগুলো আছে, ঠিক আছে, বা কার্বন কম্পাউন্ড যেগুলো আছে তাদেরকে আমরা বলি জৈব যৌগ। ঠিক আছে, তাদেরকে আমরা কী বলি? জৈব যৌগ। এরা বাদ দিয়ে বাকি যেগুলো সেগুলো কেউ জৈব যৌগ নয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো হাইড্রোজেন কার্বন আছে, এখানে দেখো হাইড্রোজেন কার্বন আছে, এখানে দেখো হাইড্রোজেন কার্বন আছে, এগুলো সবই জৈব যৌগ। তো জৈব যৌগ নয় কোনটা? এটা হচ্ছে জৈব যৌগ নয়, এটা হচ্ছে কেমিক্যাল যৌগ। এটাকে কী বলা হয়? রাসায়নিক যৌগ। ঠিক আছে, এটাকে কী বলা হয়? রাসায়নিক যৌগ। ওকে, মানে আমরা জৈব যৌগ কোনগুলোকে বলি? হাইড্রোকার্বন বা কার্বনের চ্যাপ্টারে তুমি যে সমস্তগুলো পড়ো সেই সমস্ত বাদ দিয়ে বাকি যা আছে, যদি সোডিয়াম বাইসালফেট বলতো তাও হতো, যদি এখানে বলতো পিবিও অর্থাৎ লেড অক্সাইড তাও হতো, এনিথিং দ্যাট ইজ জৈব যৌগ নয়, কারণ সেখানে কার্বন আর হাইড্রোজেনের বন্ড নেই, সেই জন্য আমরা তাকে কী বলছি? তাকে আমরা বলছি জৈব যৌগ।
বোঝাতে পারছি? ইয়েস অর নো বলো। সরি, কার্বন হাইড্রোজেনের মধ্যে সিঙ্গেল বন্ড হয়। কার্বন কার্বন যে ট্রিপল বন্ড বা কার্বন কার্বন ডবল বন্ড বা কার্বন হাইড্রোজেনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকতেই হবে, অর্থাৎ বন্ধন থাকতে হবে। সেটা কথা বলতে কার্বন হাইড্রোজেনকে উপস্থিত থাকতে হবে, তবেই আমরা তাকে বলছি জৈব যৌগ। এটাও তোমাদের আমি স্টার মারছি, প্রথমে স্টার মারাগুলোই করাচ্ছি, কেন স্টার মারছি বুঝে যাও। পরেরটায় চলো। বলছে যে হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের কেমিক্যাল ফর্মুলা কি, সব কটারই আমি বলে দিচ্ছি, মনে রাখো। এখানে দেখো এই যে ফর্মিক অ্যাসিড বলেছে, এই ফর্মিক অ্যাসিড হচ্ছে একটা কার্বক্সিলিক গ্রুপের অ্যাসিড। কি অ্যাসিড? কার্বক্সিলিক। ঠিক আছে, প্রথম কথা, কার্বক্সিলিক গ্রুপের অ্যাসিড হচ্ছে ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, কার্বক্সিলিক গ্রুপের অ্যাসিড হচ্ছে ফর্মিক অ্যাসিড। নেক্সট হচ্ছে আমরা জানি এই ফর্মিক অ্যাসিডগুলো যখন কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে এদের মধ্যে COOHও থাকবে। এখানে দেখো সব কটা বাদ দিয়ে, এইটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে, বাকি সব কটা দিয়ে দেখো এখানে কি রয়েছে, COOH রয়েছে। তার মানে এখানে অ্যান্সার সহজে বার করা পসিবল নয়। কিন্তু আমরা যদি জানি যে ফর্মিক অ্যাসিডের আর একটা নাম আছে, কী নাম বলে ফর্মিক অ্যাসিডকে? সেটাকে বলা হয় মিথানোইক অ্যাসিড। কি বলা হয়? মিথানোইক। কি বলা হয়? মিথানোইক অ্যাসিড। কি বলা হয়? মিথানোইক অ্যাসিড। ঠিক আছে, আর এর দুটো H থাকে। তো এইখানে দেখো দুটো H রয়েছে, তার মধ্যে একটা COOH হবে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, ডবল ডবল কেন এসছে? কারণ আমি ইংলিশ থেকে বাংলার ইংলিশে রাখতে বলেছি, তো কেমিক্যাল ফর্মুলাতে একই হয়, ওই জন্য ডবল ডবল দিয়ে দিয়েছে বাই ডিফল্ট। ঠিক আছে, যাই হোক, তো এইটা আমাদের আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, এইটা কি CH3COOH? তোমরা সবাই জানো এটার একটা ফর্মুলা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এইটা তোমরা চেনো, কিন্তু এর একটা কেমিক্যাল নাম আছে কার্বক্সিলিক অ্যাসিড আকারে, অ্যাসিটিক অ্যাসিড। এর একটা কার্বক্সিলিক অ্যাসিডের আকারে এর একটা নাম আছে, একে বলা হয় তোমাদের ইথানোইক অ্যাসিড। কি বলা হয়? ইথানোইক। ঠিক আছে, ইথানোইক অ্যাসিড, এটা একটু মনে রাখবে, এটাকে ইথানোইক অ্যাসিডও বলা হয়। নেক্সট, পরেরটা তোমাদের বলেছে যে H2CO3, এটা কি? এইটা কি? H2CO3। ঠিক আছে, তোমরা কার্বনিক অ্যাসিডের নাম শুনেছো? কার্বনিক অ্যাসিড, তো এটা হচ্ছে তোমাদের কার্বনিক অ্যাসিড। এটা কিন্তু একটা কেমিক্যাল অ্যাসিড, এবং এটা হচ্ছে তোমাদের লঘু, মানে মৃদু অ্যাসিড। লঘু বলবো না, মৃদু বলবো। ঠিক আছে, এটাকে আমরা বলবো মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিড। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের HCHO। HCHO কি? দেখো এটা, এই যে HCHO, এটা হলো একটা অ্যালডেহাইড, কারণ CHO আছে। আমরা জানি CHOতে আমরা কি পাই? অ্যালডেহাইড জাতীয় জিনিস পাই। এটা হচ্ছে একটা অ্যালডেহাইড। দেখো COOH-এ আমরা কার্বক্সিলিক গ্রুপকে পাচ্ছি, CHO-তে আমরা অ্যালডেহাইডকে পাচ্ছি। সবথেকে সরলতর অ্যালডেহাইড কি? মিথানোল। এটা হচ্ছে তোমাদের মিথানোল। ঠিক আছে, মিথানোল। অনেকে নল লেখে, বানানটা অ্যাকচুয়ালি METHANOL। ঠিক আছে, তো মিথানল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার এখানে। সরি, এখানে কারেক্ট অ্যান্সার এটা হবে, এর নাম হচ্ছে মিথানল। তো এটা কিন্তু CHO বা কার্বক্সিলিক গ্রুপের অন্তর্ভুক্ত নয়, COOH বা কার্বক্সিলিক গ্রুপের অন্তর্ভুক্ত নয়। পরেরটা চলো, এটাকেও স্টার মারি, কারণ এটা স্টার মারা কোশ্চেন। এটা চলো, পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নটাও কিন্তু আমরা পয়েন্ট টু বি নোটেড, এটাও কিন্তু আমাদের যে আমরা যে করিয়েছিলাম সেখান থেকেই তোমাদের এসছে। তোমরা যে প্রিভিয়াস আমার ক্লাস দেখে থাকো সেখানেই আছে। ঠিক আছে, এই কয়েকদিনের ক্লাসের, আগেই ক্লাসের এক্সপেক্টেড পেপার যেখানে করাচ্ছি। বলছে 20 নিউটন বল 4 কেজি ভরের ব্লকের ওপর 5 সেকেন্ড ধরে ক্রিয়া করে, তো চূড়ান্ত বেগ কত তোমাদের জিজ্ঞাসা করেছে। কী করে ক্যালকুলেট করবো? দেখো ফোর্স ইকুয়াল টু আমরা কী জানি? আমরা জানি মাস ইন্টু অ্যাক্সলারেশন, ভর ইন্টু ত্বরণ, এটাই হয় আমাদের বল। বল ইকুয়াল টু কি? ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি ফোর্স আমাদের দেওয়া আছে 20 নিউটন, আর আমাদের মাস আমাদের কত দেওয়া আছে? সেটা আমাদের দেওয়া আছে 4। ঠিক আছে, এইটা ইকুয়াল টু অ্যাক্সলারেশন। তোমরা এভাবেও করতে পারো, বা একটা জিনিস তুমি করতে পারো যে এটা এভাবেও করতে পারো তুমি। এবার তুমি কী করলে? V ইকুয়াল টু U প্লাস AT, এই ফর্মুলায় পুট করলে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এখানে U আমাদের 0 আসবে, কারণ ইউ এর মান এখানে গিভেন নেই। গিভেন না থাকা মানে এখানে ইউ এর কোনো মানই নেই। কত? হচ্ছে আমাদের 5, কারণ এটা কাটাকুটি করলে আমাদের 5 আসবে, আর T কত? আমাদের 5। তো 5 5-এ কী হবে? তোমাদের 25 হবে। এভাবেও করতে পারো, বা একটা কাজ তুমি করতে পারো, সেটা হচ্ছে আমরা জানি যে F ইকুয়াল টু M ইন্টু A। F আমাদের কত আছে? 20। M আমাদের কত আছে? 4। সমান আমরা কী জানি? V মাইনাস ইউ বাই টি, তাই না? V মাইনাস ইউ বাই টি। এখন এই V মাইনাস ইউ বাই টি এখান থেকে এই ফর্মুলাটা আসে, এই যে। ঠিক আছে, এটা এখানকারই ফর্মুলা। তো এখানে দেখো ইউ তো আমাদের 0, টি আমাদের কত বলেছে? টি আমাদের বলেছে 5। তো 4 দিয়ে একে কাটলে হচ্ছে 5, 5 ইন্টু 5 করলে কত হচ্ছে? 25। এভাবেও তোমরা করতে পারো চাইলে। ঠিক আছে, অর্থাৎ এক লহমে অ্যান্সার বেরোবে। কত অ্যান্সার হবে?
25 আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এটা কিন্তু 8 নয়, এটা কিন্তু 4 কেজি। ঠিক আছে, কারণ এই ইংলিশে দেওয়া আছে। দেখো পরেরটা চলো। আচ্ছা, এটাকে স্টার মেরে দিই। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটা। চলো পরেরটা, আইসোবারের কোন বৈশিষ্ট্য সবসময় ভিন্ন হয়? দেখো আইসোবার, তার আগে তোমাকে বুঝতে হবে যে আইসোটোপ, আইসোটোন আর আইসোবার কি। ঠিক আছে, এখানে তোমাদের জায়গা হবে না, চলো আমি একটা নেক্সট পেজ নিয়ে নিচ্ছি, সেখানে আলোচনা করে দিচ্ছি। দেখো আমি এখানে লিখছি আইসোটোপ। ঠিক আছে, লিখছি আমি আইসোটোপ। প, আমি এখানে লিখছি আইসোটোন, দন্তন্য। আমি এখানে লিখছি আইসোবার। আমি এখানে লিখছি আইসোমার। স্যার আর আছে নাকি? না আর নেই, এই কটাই আছে। ঠিক আছে, চলো আইসোটোপ কাকে বলা হয়? আইসোটোপ, দেখো এখানে প রয়েছে, যেটা থাকবে এই দুটোর জন্য না, এই প্রথম দুটোর জন্য। এটা ট্রিক, এটা এরকম নয়, বাট ট্রিক মনে রাখতে পারো। যেটা এখানে আছে সেটা সেম হবে। ঠিক আছে, মনে রাখবে আইসোটোপগুলো হচ্ছে একই মৌলের পরমাণু। আইসোটোপগুলো কি? একই মৌলের পরমাণু। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, যেটা এদেরকে অন্যগুলোর থেকে আলাদা করে দেয়। আইসোটোপ হচ্ছে একই মৌলের পরমাণু। ঠিক আছে, এটা বুঝতে পারছো? আইসোটোপগুলো হচ্ছে কি? একই মৌলের পরমাণু, অর্থাৎ একই মৌলের ডিফারেন্ট মানে ডিফারেন্ট গঠনযুক্ত মানে পরমাণু। একই মৌলেরই ডিফারেন্ট গঠনযুক্ত পরমাণু। যেমন তোমাদের আমি বলছি, সেটা হচ্ছে ক্লোরিনকে নাও, সবথেকে বেস্ট এক্সাম্পল ক্লোরিনই হয়। ঠিক আছে, যেমন ক্লোরিন 12, ক্লোরিন 12। আর তুমি নাও এখানে ক্লোরিন 14, এই দুটোই দেখানো হয় বেসিক্যালি, ক্লোরিন 12 আর ক্লোরিন 14। দেখো এই 12টা কি? এই 12টা কি? 12টা হচ্ছে এই ওপরে যখন কোনো মৌল লেখা হবে, যখন কোনো মৌল লেখা হবে আর তার মাথায় কোনো চিহ্ন থাকবে, এই যে এইটা, যেমন এখানে লেখা রয়েছে, এটা কি বড় করে লিখলাম, এইটা হচ্ছে তোমাদের বোঝায় মাস নাম্বারকে। কাকে বোঝায়? মাস নাম্বারকে। ঠিক আছে, কাকে বোঝায় এটা? এটা বোঝায় তোমাদের মাস নাম্বারকে। নর্মালি এটাকে জেড দিয়ে ডিনোট করা হয়। মাস নাম্বার মানে ভর সংখ্যা। নর্মালি একে কী দিয়ে ডিনোট করা হয়? জেড দিয়ে ডিনোট করা হয়। এটা মনে রাখবে, এটাকে জেড দিয়ে ডিনোট করা হয়, বড় হাতে জেড দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, যাই হোক আমি এখানে সেটা আলোচনা করছি না, এখানে আমি আলোচনা করছি যে কীভাবে ওটা আসছে। দেখো এই যে ক্লোরিন 12 আর ক্লোরিন 14 মধ্যে পার্থক্যটা কী? পার্থক্যটা কিছু নয়, পার্থক্যটা হচ্ছে এইটাই যে এদের মাস নাম্বার আলাদা। এদের কি আলাদা? এদের দেখো মাস নাম্বার আলাদা। এর হচ্ছে 12 আর হচ্ছে কত? 14। ঠিক আছে, তার মানে আমি প্রথম কথা যেটা বুঝলাম সেটা হচ্ছে ভর সংখ্যা আলাদা। এদের কি আলাদা? এদের ভর সংখ্যা আলাদা। ঠিক আছে, এদের ভর সংখ্যা আলাদা কেন? কারণ এদের নিউট্রন সংখ্যা আলাদা। কারণ এদের কি আলাদা? নিউট্রন সংখ্যা আলাদা। নিউট্রন সংখ্যা আলাদা। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কিছু একটা তো এক। কি এক? প্রোটন সংখ্যা এক। প্রোটন সংখ্যা কি? এক বা সেম। ঠিক আছে, প্রোটন সংখ্যা এক বা আমরা বলতে পারি, এখানে আমি লিখে দিচ্ছি সেম। ঠিক আছে, এই জন্য এখানে পয়ের তলায় আমি পকে ভালো করে গোল করে দিয়েছি। এই আইসোটোপ মানে হচ্ছে একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সেম কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা। যে প রয়েছে শুধু প্রোটন থেকে আসছে, যেটাকে দাগাবো সেটা সেম হবে। প্রোটন সেম, নিউট্রন আলাদা, যার কারণে ভর সংখ্যা আলাদা হয়ে যায়। কেন? কারণ ভর সংখ্যা মানে হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন। এই যে ভর সংখ্যা, এটা মানে হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন। তো প্রোটন সংখ্যা এক হলেও নিউট্রন সংখ্যা যেহেতু আলাদা, ফলে ভর সংখ্যা আলাদা হয়ে যায়। বুঝতে পারছি আমি কেন? কারণ এর মধ্যে আছে তোমাদের 6টা প্রোটন আর 6টা নিউট্রন। ঠিক আছে, কিন্তু এর মধ্যে তোমাদের আছে 6টা প্রোটন, কারণ প্রোটন তো একই থাকবে কিন্তু নিউট্রন আলাদা, অর্থাৎ 8টা নিউট্রন আছে এর মধ্যে। ক্লিয়ার হলো? ইয়েস স্যার, ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট পরেরটা চলো। আইসোটোন দন্তান্ন আছে, তো তার মানে কি এক হবে? কি এক হবে? নিউট্রন এক হবে। কি এক হবে? নিউট্রন এক হবে। কারেক্টই বলেছো, নিউট্রনই এক এখানে। কি এক? নিউট্রন সংখ্যা এক। ঠিক আছে, কিন্তু এটা গন্ডগোল আছে। এরা একই মৌলের পরমাণু। দেখো এটাও ক্লোরিন নিয়েছি, সরি এখানে ক্লোরিন তো সিএল হবে, আমি কার্বন বসিয়ে দিয়েছি। কাণ্ড দেখেছো, মুখে বলছি ক্লোরিন কিন্তু বসিয়েছি কার্বন। ঠিক আছে, ক্লোরিন, চল একটু ভালো করে দিই। এটা হচ্ছে তোমাদের ক্লোরিন। ঠিক আছে, এটাও তোমাদের ক্লোরিনই হবে, 14Cl ক্লোরিন। ঠিক আছে, যাই হোক যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আইসোটোন। ঠিক আছে, দন্তান্ন। তো এক কী হবে এখানে? ডেফিনেটলি এদের এক হবে, যেটা সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা এক হবে। কি এক হবে? নিউট্রন সংখ্যা এদের এক হবে।
ঠিক আছে, তো আমি লিখছি প্রথমে, সেটা হচ্ছে যে নিউট্রন সেম, কিন্তু আলাদা কী হবে, প্রোটন আলাদা, প্রোটন আলাদা, ঠিক আছে, প্রোটন আলাদা। আর প্রোটন আলাদা হওয়ার জন্য এদের ভর সংখ্যা কি এক হবে না আলাদা হবে? আলাদা হবে, ভর সংখ্যা আলাদা, ঠিক আছে, ভর সংখ্যা আলাদা, কারণ ভর সংখ্যা তো এদের দুটো যোগফল, দুটো যদি একটাও চেঞ্জ হয়, দুটোর মধ্যে একটা যদি, ধরো তুমি 2 + 3 মানে তুমি 5 জানো, তুমি এই 2কে 1 রাখলে, এখানে যদি এটাকে 4 করে দাও, তাহলে যোগফল তো আলাদা হয়েই যাবে রে বাবা। বুঝতে পারছো আশা করি? ইয়েস নো বলো। সেটাই বলছি, যে কোনো একটাকে চেঞ্জ করলেই এই ভর সংখ্যা আলাদা হয়ে যাবে। এখানে নিউট্রন সেম, প্রোটন আলাদা, তার মানে ভর সংখ্যা গ্যারেন্টি আলাদা হবে, কারণ ভর সংখ্যা মানে হচ্ছে এই দুটোর যোগ ফল। ঠিক আছে, তো এখানে দেখো একই মৌলের পরমাণু, এটা কী হবে তোমাদের, এটা হচ্ছে ভিন্ন মৌলের পরমাণু। ভিন্ন মৌলে মানে এখানে ক্লোরিন ক্লোরিন যেমন সেম সেম নিচ্ছি, এখানে আমি দুটো একই মৌলকে নিতে পারবো না, ভিন্ন মৌলের পরমাণু। ঠিক আছে, এটা বলে দিচ্ছি কারণ কালকে হয়তো পরীক্ষায় এটা পড়ে যেতে পারে। যেমন এক্সাম্পল তুমি বেস্ট নিতে পারো, ক্লোরিনের এক্সাম্পল নাও। দেখো ক্লোরিন তোমাদের 37, ক্লোরিনের এক্সাম্পল নেয় ক্লোরিন 37 হচ্ছে জেড। ঠিক আছে, ক্লোরিন 37-এর মনে রাখবে যে ক্লোরিনের যে এর যে তোমাদের প্রোটন হয়, সেটা হয় তোমাদের 17টা প্রোটন হয়। ঠিক আছে, তাহলে নিউটন কত হবে, 37 - 17 অর্থাৎ 20 নিউটন হয়। ঠিক আছে, এর সঙ্গে তুমি এক্সাম্পল নাও পটাশিয়ামের, পটাশিয়াম তোমাদের 39-এর এক্সাম্পল নাও। পটাশিয়ামে তুমি দেখো, দেখবে পটাশিয়ামের প্রোটন সংখ্যা কত, দেখো প্রোটন সংখ্যা আলাদা কিন্তু নিউটন সংখ্যা সেম, তো নিউটন সংখ্যা তুমি সেম বসো, 20n, এরও 20n থাকবে, এর থেকে এটা বাদ দিলে কী পাচ্ছ তুমি, কী পাচ্ছ তুমি, কী পাচ্ছ তুমি, 19 পাচ্ছ। ঠিক আছে, তো এর প্রোটন সংখ্যা কী হয়ে যাবে, 19টা হয়ে যাবে। আর আমরা জানি ক্যালসিয়ামের প্রোটন 19টাই হয়। ঠিক আছে, ক্লোরিনের প্রোটন 17টা হয়। বোঝাতে পারলাম? ইয়েস ও নো বলো। এক মিনিট। আচ্ছা, 1 মিনিট, আমি না উপরে তোমাদের ঠিকই লিখেছিলাম, পরে বলেছি ভুল, আমি উচ্চারণ করেছি ভুল, এটা তোমাদের ক্লোরিন নয়, এটা কার্বন, আমি লিখেছিলাম ঠিকই আগের বার। ঠিক আছে, কার্বনই হবে, উচ্চারণ করেছি ক্লোরিন, পরে আবার উচ্চারণটা ঠিক করতে গিয়ে তোমাদের ক্লোরিন বলে দিচ্ছি, না এটা কার্বন। কার্বন 12 আর কার্বন 14, সরি ফর দ্যাট, কার্বন 12 আর কার্বন 14। ঠিক আছে, মাফ করো, আজকে একটু এদিক ওদিক আছে, কারণ সকালবেলা একটা ঘটনা ঘটেছে, সো রিয়েলি সরি ফর দ্যাট, একটু অফ মাইন্ডেড আছে আজকে। তো কার্বন 12 আর কার্বন 14, কার্বন 12, ক্লোরিন নয় ওটা, আই এম সরি, ক্লোরিন নয়, কার্বন 12 যার 6টা প্রোটন 6টা নিউটন, কার্বন 14 যার 6টা প্রোটন 8টা নিউটন হয়। ক্লোরিন তো আমি এখানে লিখেছি, কেন আমার মাথায় হলো জানো, কারণ ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত, 17 হয়। তাই আমি ভাবলাম যে এখানে কার্বন, তাহলে এটা ক্লোরিন কী করে হলো, ক্লোরিন তো হবেই না। ঠিক আছে, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত হয়, 17 হয়, আর ক্যালসিয়ামের পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার কত হয় তোমাদের, 19 হয়। ওকে, চলো নেক্সট আমরা আইসো বারে যাচ্ছি, চলো চলো, চলো আইসোবার। দেখো আইসোবারের আগে আইসোমারটাকে করে, কারণ আইসোমার তোমরা জানো যেটা জৈব রসায়নে আছে। আইসোমার কি, আইসোমার হচ্ছে ভিন্ন মৌলের পরমাণু। আইসোবারও কি, ভিন্ন মৌলের পরমাণু, কিন্তু ভিন্ন মৌলের পরমাণু নয় এটা। আইসোমার হচ্ছে ভিন্ন মৌলের অণু বেসিক্যালি, কারণ অনেকগুলো পরমাণু নিয়ে একটা অণু তৈরি হয়, তো আইসোমার হচ্ছে ভিন্ন মৌলের অণু না। আইসোবার হচ্ছে অ্যাকচুয়ালি ভিন্ন যৌগ। আইসোমার হচ্ছে কি, ডিফারেন্ট কম্পাউন্ড। এখানে অনুপরমাণু চলছিল, আইসোমারে গিয়ে আমরা অনুপরমাণুই পাবো না, আমরা কি পাবো, আমরা ভিন্ন যৌগ পাবো, আলাদা আলাদা দুটো যৌগ পাবো। আমি এখানে দুটো আলাদা যৌগ বলে লিখে দিই, তোমরা বেটার বুঝতে পারবে, দুটি আলাদা যৌগ, যাদের কি এক, যাদের মলিকিউলার ফর্মুলা সেম, যাদের ফর্মুলা যেমন করে লেখো সেই ফর্মুলাটা সেম, কিন্তু গঠন আলাদা, যাদের গঠন আলাদা কিন্তু ফর্মুলা এক। মলিকিউলার ফর্মুলা, কেমন ফর্মুলা, আণবিক ফর্মুলা, মলিকিউলার ফর্মুলা সেম। ঠিক আছে, এক্সাম্পল তোমরা সবাই জানো, যেমন তোমাদের আইসোবিউটেন আর নর্মাল বিউটেন, দুটোরই যে ফর্মুলা হয় সেটা হয় CH4H10। ঠিক আছে, আইসোবিউটেন আর এন বিউটেন, এটাকে নর্মাল বিউটেন বলা হয়, দুটোরই ফর্মুলা কিন্তু সেম হয়, C4H10, দুটির ফর্মুলা একই হয়। এবার আসি আইসোবার, কাকে বলা হয় আইসোবার, অনেকক্ষণ হয়ে যাচ্ছে ব্যাপারটা নিয়ে, চলো একেবারে ধরেছি করে দিই। আইসোবার কাকে বলা হয়, দেখো আইসোবার এমন, এটা হচ্ছে ভিন্ন মৌলের পরমাণু, এটা হচ্ছে ভিন্ন মৌলের পরমাণু, নিচে লিখি চলো,
এটা হচ্ছে তোমাদের ভিন্ন মৌলের পরমাণু, চাইলে এটাকে স্ক্রিনশট রাখতে পারো, এই পেজটা স্ক্রিনশট নিয়ে নাও। আইসোবার হচ্ছে ভিন্ন মৌলের পরমাণু, ঠিক আছে। এর কি, এর হচ্ছে পয়েন্ট টু বি নোটেড, এর কি, এর হচ্ছে তোমাদের অ্যাটমিক নাম্বারটাই আলাদা, অর্থাৎ প্রোটন সংখ্যা আলাদা। তো আমি এখানে লিখছি, এখানে এর কি আলাদা, এখানে জায়গা, ওকে চলো 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 এখানে লিখি, প্রোটন আলাদা, প্রোটন কি, প্রোটন আলাদা, মানে আগের বারের মতো এর প্রোটন কি, প্রোটন আলাদা, ঠিক আছে, প্রোটন কি, প্রোটন আলাদা। আচ্ছা, তাহলে এবার তুমি বলো প্রোটন আলাদা, ঠিক আছে, ভালো করে বুঝবে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। নিউট্রনও আলাদা, ঠিক আছে, নিউট্রনও কি আলাদা। তুমি বলো প্রোটন আলাদা, নিউট্রন আলাদা, অথচ ভর সংখ্যা এক, অথচ কি ভর সংখ্যা এক। প্রোটনও আলাদা, নিউট্রন আলাদা, অথচ ভর সংখ্যা এক। স্যার এটা কি হতে পারে? হতেই পারে। যেমন ধরো 14 + 11 করলে তুমি 25 পাচ্ছ, আবার 20 + 5 করলেও তো তুমি 25 পাবে। দেখো 14 আর 11 দুটো আলাদা নাম্বার, 20 আর 5 আলাদা নাম্বার, কিন্তু রেজাল্ট একই এসছে। তো এখানে ব্যাপারটা এক্স্যাক্টলি তাই হয়। কি বললাম? প্রোটনও আলাদা, নিউট্রনও আলাদা, কিন্তু ভর সংখ্যা এক। এইটা হচ্ছে আইসোবার। কেমন? যেমন ধরো আর্গন 14, ঠিক আছে, আর্গন 14 নয়, সরি 40, আর্গন 40, আর্গন 40কে আমরা যদি দেখি, আর্গন 40-এ আমরা দেখবো যে 40টা এখানে কী আছে তোমাদের, ভর সংখ্যা হচ্ছে 40, ঠিক আছে, বা এরকমভাবে না লিখে আমি নিউট্রন প্রোটন লিখছি। এর হচ্ছে তোমাদের 12টা, পয়েন্ট টু বি নোটেড, 12টা নিউট্রন থাকে, 12টা না 22টা, সরি, এর 22টা নিউট্রন থাকে, ঠিক আছে, আর এর 18টা প্রোটন থাকে, ঠিক আছে, 22টা নিউট্রন আর 18টা প্রোটন। আর তুমি পটাশিয়াম 40কে নাও, দেখো দুটোরই মাথায় 40 লেখা আছে, দুটোরই মাথায় কী লেখা আছে 40, তার মানে দুটোরই ভর সংখ্যা সেম, ঠিক আছে। কিন্তু একে যদি তুমি দেখো, এর দেখবে 21টা তোমাদের নিউট্রন আর 19টা তোমাদের প্রোটন, 21টা নিউট্রন আর 19টা তোমাদের কী হবে, প্রোটন হবে, ঠিক আছে। পটাশিয়াম 39ও হয়, পটাশিয়াম 40ও হয়। বোঝাতে পারছি? ইয়েস অর নো বলো, ইয়েস অর নো বলো, ইয়েস অর নো বলো। এইটুকু ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে, দুটোকে যোগ করলে দেখো তুমি 19ই, তোমাদের 40ই পাবে। এটাকে যোগ করলে 40 পাবে, এখানে যোগ করলে তুমি 40 পাবে। চলো এবার নেক্সট পরের পেজে। আচ্ছা, প্রশ্ন কি দিয়েছে দেখো, আইসোবারের কোন বৈশিষ্ট্য সবসময় ভিন্ন হয়? অ্যান্সার কী হবে তোমাদের? পারমাণবিক সংখ্যা। আচ্ছা, এটা তোমাদের আমি মাফ করো, আমি হ্যাঁ, তো এটা কী হবে তোমাদের? পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। পারমাণবিক সংখ্যাই হচ্ছে তোমাদের প্রোটন নাম্বার, ঠিক আছে। প্রোটন নম্বর আলাদা হয় এবং নিউট্রন নম্বরও আলাদা হয়, কিন্তু কি এক হয়? মাস নাম্বার, মানে ভর সংখ্যা তোমাদের এক হয়, ঠিক আছে, ভর সংখ্যা সেম। চলো নেক্সট অ্যান্সার, মাস, এটা ভর সংখ্যা, ঠিক আছে, মাস নাম্বার সেম। চলো ভর সংখ্যাই লিখে দিই, ভর সংখ্যাই সেম তোমাদের। এই দুটো তোমাদের কি হয়? আলাদা হয়। আগের পেজে ভালো করে লিখে দিয়েছি, ঠিক আছে, এখানে অতি জঘন্য হাত লাগা করলাম, তো এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট চলো পরেরটাতে। কি বলেছে? শক্তির সঠিক সূত্র কোনটা? শক্তি মানে হচ্ছে এনার্জি, বাট এখানে দিয়েছে পাওয়ার, কারণ আমরা জানি অনেক সময় গুগল দিয়ে বাংলা করলে পাওয়ার, ক্ষমতা না দিয়ে, আমি 99% ক্ষেত্রে দেখেছি পাওয়ারের ইংরাজি গুগল কিন্তু শক্তিই করে। মনে রাখবে ক্ষমতা শক্তি ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। তো পাওয়ার ইকুয়াল টু কি? পাওয়ার ইকুয়াল টু আমরা কি জানি? পাওয়ার ইকুয়াল টু আমরা জানি হচ্ছে যে কার্য বাই সময়। কি জানি আমরা? কার্য বাই সময়, এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা। সো ওয়ার্ক বাই টাইম হবে, ডব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে, ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক বাই টাইম। সো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার উইল বি দিস, ওয়ার্ক বাই টাইম, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ক ইকুয়াল টু কী জানি আমরা? ওয়ার্ক, কার্য, ওয়ার্ক ইকুয়াল টু আমরা কী জানি? আমরা জানি যে বল প্রয়োগ করলে কতটা সরণ হয়, তো ফোর্স ইন্টু সরণ। আর আমরা জানি তার সঙ্গে আমরা চাইলে কস থিটাও অনেক সময় আমাদের অ্যাড করতে হয়, ঠিক আছে। তো আমরা যদি এই পুরো পার্টটাকে এখানে বসাই, তাহলে কি পাওয়ারের ফর্মুলা হবে? ইয়েস হবে। তো পাওয়ার ইকুয়াল টু কী হয়? কালকে এই ফর্মুলাটা দিয়ে দিতে পারে, ফোর্স ইন্টু সরণ ইন্টু কস থিটা বাই টাইম। এটাও তো ফর্মুলা। কার ফর্মুলা? পাওয়ারের ফর্মুলা। আচ্ছা, এখান থেকে কি ফোর্সের ফর্মুলা বার করা যায়? ইয়েস যায়। তো ফোর্স ইকুয়াল টু কী হবে? এখান থেকে ফোর্স ফর্মুলা দিয়ে দিতে পারে, পাওয়ার ইন্টু টাইম
পাওয়ার ইন্টু টাইম বাই কী হবে সরণ ইন্টু কস থিটা। এটা ফোর্সের ফর্মুলা হয়, এটাও কিন্তু ফোর্সের একটা ফর্মুলা হতে পারে। বোঝাতে পারলাম আমি? ক্লিয়ার? তো এখানে তোমাদের দিয়েছিল এখান থেকে ডাইরেক্ট, অনেক সময় কী হচ্ছে ফর্মুলাগুলোকে ডিফারেন্ট ফর্ম্যাটে লিখে দিয়ে তোমাদের অ্যান্সার করতে বলছে। চেক করে নিই একবার। চলো নেক্সট পয়েন্টটাতে। সমবেগ গতি সম্পর্কে নিচের কোন উক্তিটি ভুল? হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট? হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট? ঠিক আছে, আমি আমার পেডে এটা নিয়ে প্রচুর আলোচনা করেছি। ইভেন কালকেও তোমাদের যে এক্সপেক্টেড কোশ্চেন দিয়েছি তাতেও এই কোশ্চেনসটা আমি ছিল, মানে সমবেগ সম্পর্কে আলোচনা করেছি। কোশ্চেনসটা অন্য কিছু ছিল, বাট আমি আলোচনা করেছিলাম। তো প্রচুর কোশ্চেন কিন্তু তোমাদের ওখান থেকে, যেমন এই পাওয়ারের ফর্মুলা যেটা বললাম ওটা ওখানে ছিল। যাই হোক, পাওয়ারের ফর্মুলা তো সব বইতেই থাকে, ওই জন্য ক্লাস ইম্পর্টেন্ট হচ্ছে না। তো বলছে সমান সময় সমান দূরত্ব। মনে রাখবে ইউনিফর্ম মোশনের অর্থই হচ্ছে একই সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে। মানে কেউ ধরো 1 ঘন্টায় প্রথম ফার্স্ট 1 ঘন্টায় 40 কিমি যাচ্ছে, ঠিক আছে, সে দ্বিতীয় 1 ঘন্টাতেও, সেকেন্ড 1 ঘন্টাতেও সে 40 কিমি যাচ্ছে, এবং সে থার্ড 1 ঘন্টাতেও সে কী করছে, সে 40 কিমি যাচ্ছে। তার মানে সে কিন্তু কিসে আছে, ইউনিফর্ম মোশনে আছে। ঠিক আছে, অ্যান্সার কী হবে আমাদের, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে তোমাদের কি, ইউনিফর্ম মোশন। বোঝা যাচ্ছে? আরেকটা জিনিস, এখানে কিন্তু বলেনি যে কোনটা সঠিক, এখানে বলেছে কোনটা ভুল। এটা তো আমাদের ঠিক। দেখো ত্বরণ শূন্য, এটাও ঠিক। ইউনিফর্ম মোশন ত্বরণ শূন্য। তুমি বললে কেন? কারণ দেখো 1 ঘন্টা পেরিয়ে গেছে, প্রথম 1 ঘন্টায় 40 গেছে, তার পরের 1 ঘন্টাতে 40 গেছে, কিন্তু এখানে কোনো বেগের বৃদ্ধি হয়নি। তার মানে এটা ত্বরণ কি, ত্বরণ এখানে 0, এটাও কিন্তু রাইট। নেক্সট বলছে বেগ সময়ের সাথে বদলায়, এটা ইনকারেক্ট। বেগ দেখতে পাচ্ছি একই থাকবে, এটাই আমাদের রাইট অ্যান্সার হবে এখানে, কারণ এটাই আমাদের ভুল। ভুল কোনটা? এটাই আমাদের ভুল। বেগ অপরিবর্তিত, এটাও তো কারেক্ট, এটাও তো ঠিক, কারণ বেগ সত্যি অপরিবর্তিত। দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু আমাদের এটা হবে, এটা আমাদের কী হবে, এটা আমাদের অ্যান্সার। দিস ইজ অ্যান্সার হেয়ার। বেগ অপরিবর্তিত মানে কি, একই সময়ের ব্যবধানে একই। তার মানে কি, এখানেও বেগ ছিল 40 কিলোমিটার পার আওয়ার, এখানেও বেগ দেখো 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এখানেও বেগ দেখো 40 কিলোমিটার পার আওয়ার। তো বেগ তো এখানে সেমই আছে, ঠিক আছে, ত্বরণ শূন্য হয় এই সমবেগ গতি। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, এটাকে অ্যাকচুয়ালি তোমার যদি এনসিইআরটি দেখো, এনসিইআরটি এটাকে বলছে সুষম গতি। এটাকে কি বলছে এনসিইআরটি? সুষম গতি। ঠিক আছে, একটু মনে রাখো, সুষম গতি বলছে এটাকে। চলো পরেরটাতে। 15 সেন্টিমিটার ফোকাস বিশিষ্ট অবতল দর্পণের সামনে 30 সেমি দূরে বস্তুকে রাখা হলো, প্রতিচ্ছবির দূরত্ব কত হবে? এটা তো কমন কোশ্চেন্স। আর এই যেগুলো এখনও অবধি করেছি, যদি আমি কোনোটাতে স্টার না দাগিয়ে থাকি, বুঝবে সব কটা স্টার। কেন স্টার? আশা করি বুঝতে পারছো। আর এই টাইপের প্রশ্ন আমি একটু পরে তোমাদের করাচ্ছি। তো বলছে যে 15 সেন্টিমিটার ফোকাস বিশিষ্ট অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটারের দূরে বস্তুকে রাখা হয়েছে, ঠিক আছে, তোমাদের বলেছে প্রতিচ্ছবি দূরত্ব কত। তো ক্লিয়ারলি একটা জিনিস ভালো করে ভাবো, এই হচ্ছে আমাদের অবতল দর্পণ, এর ফোকাস কত? ফোকাস হচ্ছে তোমাদের 15 সেন্টিমিটার, এই হচ্ছে তোমাদের ফোকাস। আর ফোকাসের ডবল ডিস্টেন্স মানে 30 সেমিতে কাকে রাখা হয়েছে? তোমাদের বস্তুকে রাখা হয়েছে, বস্তুকে রাখা হয়েছে। তুমি একটা কথা ভাবো, ফোকাসের ডবল দূরত্বে কে থাকে? সি থাকে। আর সি এর ওপর যখন তুমি কোনো বস্তুকে রাখো, তখন সিতেই প্রতিবিম্ব উৎপন্ন হয়, সিতেই প্রতিচ্ছবি উৎপন্ন হয়, ঠিক আছে। কিন্তু সেই সিতে উৎপন্ন হওয়া প্রতিচ্ছবি অবতল দর্পণের কোন দিকে উৎপন্ন হয়? বাম দিকে না ডান দিকে? এই দিকে উৎপন্ন হয়। তাহলে অ্যান্সার আমাদের হবে -30 সেন্টিমিটার। দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ উইদাউট এনি ক্যালকুলেশন উই ক্যান অ্যান্সার ইট জাস্ট উইথ অনলি কনসেপ্ট, ঠিক আছে। কনসেপ্টের দ্বারাই, ক্যালকুলেশন ছাড়াই আমরা জাস্ট একে অ্যান্সার করতে পারি। পরেরটা চলো। পরের প্রশ্ন দেখো, এই টাইপের প্রশ্ন আমি তোমাদের কালকেও কিন্তু কয়েকটা রেখেছিলাম, আর তার উপর বেশ করে দেখো সেম টু সেম প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে, এরকম আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি। বলেছে যে একটি বস্তু 20 সেন্টিমিটার সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত ওঠে, এর প্রারম্ভিক বেগ কত হবে সেটা তোমাকে জিজ্ঞাসা করতে বলেছে, ঠিক আছে। দেখো একটা বস্তু কি বলেছে, সর্বাধিক 20 সেন্টিমিটার উচ্চতা অবধি ওঠে। তার মানে কি? তার মানে হচ্ছে একটা বস্তুকে তুমি ধরো উপর দিকে ছুঁড়ে দিয়েছো, ঠিক আছে। একটা বস্তুকে তুমি কী করেছো, এখানে ছিল, তাকে একটা ইউ দিয়েছো, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ দিয়েছো, সে এই উচ্চতা অবধি উঠেছে। এই উচ্চতায় উঠলে তার ভি কিন্তু 0 হয়ে যাবে। কেন?
কেন জিরো হবে? তার কারণ এই উচ্চতায় উঠলে যদি তার ভিক জিরো না হয় তাহলে এটা তার সর্বোচ্চ উচ্চতা হবেই না, সে তো আরও উঠতে থাকবে, তার মানে তার সর্বোচ্চ উচ্চতা কোনোদিনই হবে না। সর্বোচ্চ উচ্চতা বা ম্যাক্সিমাম হাইটে, মনে রাখবে এটা, ম্যাক্সিমাম যে হাইট থাকে সেই ম্যাক্সিমাম হাইটে কোনো জিনিস পৌঁছলে তার কিন্তু ভি অর্থাৎ ফাইনাল বেগ কিন্তু কী হয়ে যায়? জিরো হয়ে যায়। জিরো হয়ে গেলেও বলেই সে কিন্তু ম্যাক্সিমাম উচ্চতায় পৌঁছলো এবং এরপর সে কী করবে? আবার পড়তে আরম্ভ করবে, নিচে সে নামতে আরম্ভ করবে। ঠিক আছে, এখানে বলেছে প্রারম্ভিক বেগ কী ছিল। এটা আমরা যে ফর্মুলা দিয়ে করি সেটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু জি ইন্টু হাইট, এই হচ্ছে আমার ফর্মুলা হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2 ইন্টু এ ইন্টু এস এর ফর্মুলা, বাট এই যখন ভার্টিক্যাল হাইট আমরা ধরছি তখন জি, একে আমরা জি ধরি। একে জি কেন ধরি? কারণ আমাদের আপ ডাউনে জি কাজ করে, আর এদিকে ওদিকে মানে এইভাবে যদি কোনো গাড়ি যায় তাহলে এ কাজ করে, আর আপ ডাউনে আমাদের কে কাজ করে? জি কাজ করে। দুটোর মানই আমরা এই আপ ডাউনের ক্ষেত্রে আমরা সেম ধরে নেবো। ঠিক আছে, মানে এ মানি এখানে জি। ওকে, এখান থেকে ভি স্কোয়ার আমাদের জিরো, ইউ আমাদের কি সেটা তো বার করতে বলেছে, ইউ স্কোয়ার, আর 2 ইন্টু জি, জিকে আমরা কী ধরবো? 10ই ধরি, এখানে কিছু বলা নেই, যখন নিরাত হয়তো বলা ছিল। এইচ আমরা কী ধরবো? এইচ হচ্ছে আমাদের, এই দেখো 20 রয়েছে। ঠিক আছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ইউ স্কোয়ার ইকুয়ালটা আমাদের কী আসছে? 400 আসছে। সো ইউ ইকুয়ালটা আমাদের কী আসবে? 20 আসবে। তো 20 মিটার পার সেকেন্ড বেগে তুমি একটা বস্তুকে কী করেছিলে? তুমি ছুড়ে দিয়েছিলে। সো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? 20। এক মিনিট, কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? 20। কোনোভাবে এখানে মিসিং হয়েছে, সো এটা 20 হলেই কারেক্ট অ্যান্সার হবে। না, 20 অ্যান্সার হবে না। কেন অ্যান্সার হবে না? কারণ এখানে 20 সেন্টিমিটার দেওয়া ছিল, আমি তো খেয়ালই করিনি, আমি তো ওইভাবে ধরে করে দিয়েছি। দেখো এইটা বুঝতে হয়, 20 সেন্টিমিটার দেওয়া আছে এখানে। 20 সেন্টিমিটার মানে হচ্ছে 20 সেন্টিমিটারকে তোমাকে মিটারে কনভার্ট করতে হবে। 20 সেন্টিমিটার মানে হচ্ছে 20/100 মিটার। এটা আমি করিনি বলি অ্যান্সার আমার এখানে এতক্ষণ ভুল যাচ্ছিলো। তো কী হবে? এই দুটো শূন্য কেটে বেরিয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে আমার 4। 4 মানে এটা হয়ে যাবে আমাদের 2। তো কারেক্ট অ্যান্সার আমাদের 2 হবে, নাকি 20। ওই একটা জিরো ছিল বলে অ্যান্সার মিলছিল না, আমি খেয়াল করিনি এটা সেন্টিমিটার লেখা আছে। সেন্টিমিটার নাকি মিলিমিটার লেখা আছে এটা একবার ধরে করে নেবে। আমি তো কেন মিলছে না তাকালাম, তখনই বুঝতে পারলাম ব্যাপারটা। ঠিক আছে, যখনই অপশানে মিলবে না একবার কোশ্চেনটাকে ফাইনালি পড়ার চেষ্টা করবে, যে কোনো সিলি মিস্টেক করো তো, যেমন আমার এখানে হয়েছিল। ওকে ক্লিয়ার? এবার তোমরা বলবে স্যার আপনি বুঝলেন কী করে যে 2AS বা 2GH ফর্মুলা এটা আমার কাজে লাগবে? 90% স্টুডেন্ট এই ফর্মুলাটা বুঝতেই পারে না যে কেন কাজে লাগবে। দেখো অ্যাকচুয়ালি গতিবিদ্যায় 3টে ফর্মুলা আছে। একটা কি জানি আমরা? ভি মাইনাস ইউ বাই তোমাদের টি ইকুয়াল টু আমাদের এ। এটা কি আর এক ফর্ম্যাটে লোকেরা লেখে, সেটা হচ্ছে ইউটি, এক মিনিট, হ্যাঁ, কী লেখে তোমাদের? ইউ প্লাস এটি, সরি, ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা লেখে, এটা থেকে এই ফর্মুলাটা আসে। এটা গেলে 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা কী আছে? 2 নম্বর ফর্মুলা তোমাদের আছে হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা একটা ফর্মুলা আছে। ঠিক আছে, এই দুটো ফর্মুলা, আর এইটা হচ্ছে আমাদের সেই 3 নম্বর ফর্মুলা। তো তোমরা বললে স্যার আপনি ফার্স্ট ফর্মুলা কেন ইউজ করলেন না? দেখো ইউজ কেন করলাম না তার কারণ হচ্ছে এখানে কোনো টাইম দেওয়া নেই। দেখো এই জায়গায় দেয়ার ইজ নো টাইম গিভেন। কোন টাইম? তো এখানে তো টি আছে, তো টাইম ইউজ করবো কি? সিমিলারলি দেখো নিচে ফর্মুলাতে দেখো তোমাদের টি রয়েছে। সো টি যদি দেওয়া থাকে তবেই আমরা নিচের দুটো ফর্মুলা কোনো একটা ইউজ করতে পারবো, আর টি না দেওয়া থাকলে আমরা নর্মালি ফার্স্ট ফর্মুলাটাকে ইউজ করি। এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলাটা চেনার বেসিক নিয়ম। যখনই উচ্চতা দেওয়া থাকবে, পয়েন্ট টু বি নোটেড, কী কী দেওয়া থাকবে? উচ্চতা দেওয়া থাকবে কিন্তু কোনো টি দেওয়া থাকবে না, তখন তোমরা বুঝবে যখন একটাই ভ্যালু আছে আর প্রারম্ভিক বেগ এসব জিজ্ঞেস করেছে, তখন বুঝবে 90% ক্ষেত্রে, 99.99% ক্ষেত্রে তোমাদের এই ফর্মুলাটা ইউজ হবে। ঠিক আছে, এইটা মাথায় ঢুকিয়ে নাও, কারণ প্রত্যেক দিন এর উপর প্রশ্ন আসছে। পরেরটা চলো, ভাস ডিফারেন্সের কাজ কি? দেখো এই হচ্ছে পুরুষের শুক্রাশয়, দুটো আছে শুক্রাশয়। এই পুরুষের শুক্রাশয় থেকে একটা নালিকা বেরোয়, একটা নালিকা এখান থেকে এইভাবে বেরিয়ে যায়, এবং এই নালিকাটা ঠিক আছে, নালিকাটা বেরোয়, এবং এই নালিকা কি করে? এক মিনিট, এটাকে একটু ভালো করে আঁকি। ইয়েস, একটু বেশি মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই নালিকা কি করে? বেসিক্যালি এই নালিকা যেটা করে সেটা হচ্ছে শুক্রাশয় থেকে শুক্রাণুকে বাইরে নিয়ে যাওয়ার কাজ করে। ঠিক আছে, শুক্রাশয় থেকে শুক্রাণুকে কি করে? বাইরে নিয়ে যাওয়ার কাজ কে করে? শুক্রাশয় থেকে শুক্রাণুকে বাইরে নিয়ে যাওয়ার কাজ এই নালিকা করে। এই নালিকাটাকে বলা হয় ভাস ডিফারেন্স। ঠিক আছে, অ্যান্সার কী হবে? শুক্রাণুকে আন্ডকোষ থেকে অধি আন্ডকোষে পৌঁছানো, টু ক্যারি দ্য স্পার্ম টেস্টিস টু দ্য এপিডিডাইমিস। তারপর বলছে টু ক্যারি দ্য স্পার্ম ফ্রম এপিডিডাইমিস টু ইউরেথ্রা। আচ্ছা, টু প্রডিউস টেস্টোস্টেরন, বীর্য তরল উৎপন্ন করা। এইবার অ্যান্সারগুলোকে কীভাবে ঘুরিয়ে দিয়েছে দেখো। আমরা কাজ করি, এনসিইআরটিতে যাই, দেখে নিই যে এনসিইআরটিতে এক্স্যাক্টলি এই লাইনটার মধ্যে কোনটা লেখা আছে। চলো দেখো, এই হলো এনসিইআরটি।
আর এনসিইআরটিতে কোথাও এপিডিডার্মিস শব্দটা কিন্তু নেই, কিন্তু আমি আমার পেড কোর্সে কিন্তু এই পার্টটাকে, যেহেতু চিত্র দেওয়া আছে, আমি পার্টটা কিন্তু ডিটেলসে করেছিলাম। সেখানে আমি তোমাদের বারবার উল্লেখ করেছি যে কীভাবে স্পার্ম একটা জায়গা থেকে, অর্থাৎ শুক্রাশয় থেকে বেসিক্যালি দেহের বাইরে যায়। তোমরা যারা এই ব্যাপারটা পড়োনি তাদের জন্য ব্যাপক, মানে এটা ক্রুশিয়াল হয়ে গেল। কারণ দেখো, যদি বাই চান্স আমি যত শুনেছি যে আমার যারা রিভিউ দিয়েছে তারা আমাকে বলেছে যে স্যার এপিডিডাইমিস কথাটা ওখানে ছিল, আর আমি আপনার কোর্স ফলো করেছি বলেই আমি পেরেছি, কারণ এনসিইআরটিতে আমি পাইনি। ঠিক আছে, সত্যি কথা বলতে এনসিইআরটিতে কোনটা আছে কোনটা নেই সেটা আমি যখন রিড করি তখন আমার মাথায় থাকে, কিন্তু 2-4 দিন যদি আমি না পড়ি আমার মনে থাকে না এনসিইআরটিতে কোথায় আছে। ঠিক আছে, এটা ন্যাচারাল ব্যাপার, কারণ আমার তথ্যটা মনে থাকে। কোন বইতে কী আছে সেটা জানা পসিবল না। দেখো, তুমি যদি গঠনটা জানো তাহলে তুমি এমনি অ্যান্সার দিয়ে আসতে পারবে, তাতে কোন বইতে কী আছে তোমার দেখার দরকার পড়বে না। ঠিক আছে, আমার কথা বোঝাতে পারছি? তুমি যদি কিটোন সম্পর্কে জানো তাহলে তোমাকে এনসিইআরটি খুলে দেখতে হবে না যে কিটোনে কী লেখা আছে ওখানে, তুমি তো এমনি কিটোন সম্পর্কে জানো। আমার কথা বোঝাতে পারছি আমি? সো এনসিইআরটিতে ওটাই লেখা থাকবে যেটা কি তুমি কিটোন সম্পর্কে জানো। অর্থাৎ কোনো জিনিসের পূর্ণ যদি তুমি তথ্য জানো তাহলে কোনো বই খোলার দরকার তোমার পড়ে না। আমার বক্তব্য হচ্ছে এইটা। ঠিক আছে, তো এখানে দেখো কোথাও কিন্তু এপিডিডাইমিস কথাটা লেখা নেই। অনেকে আমাকে বলেছে খাদ্যের প্রক্রিয়াকরণটা করিয়ে দিতে। আমি তোমাদের বারবার বলবো, খাদ্যের প্রক্রিয়াকরণ থেকে যে বিশাল প্রশ্ন এসছে তা নয়। পোলট্রি দিয়ে একটা প্রশ্ন ফার্স্ট দিন এসেছিলো যতদূর আমি শুনেছি, বাট আই এম নট কনফার্মড অ্যাবাউট দ্যাট। সেই জন্য তোমরা আমাকে কনফার্মেশন দিও, কিন্তু কেউ আমাকে কনফার্মেশন দেয় না। আমি কমেন্টে কোনো কনফার্মেশন দেখি না। ঠিক আছে, যাই হোক, বাদ দাও, তো এটা নিজেদের ব্যাপার। তো আরেকটা জিনিস, চারপাশে যে পরীক্ষা হচ্ছে না হচ্ছে সেগুলো না, সত্যি কথা বলতে তোমরা আমাদের থেকে বেটার বুঝবে, কারণ তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে। তো তাদের কাছ থেকে একবার কোশ্চেন্স পাইলা পড়ে কোনো একজন টিচারকে, সে যাকে বিশ্বাস করো তাকে দিতে হয়, কারণ সে সেটা করতে পারে, তাতে তোমাদেরই উপকার হয়। এই হচ্ছে ব্যাপার। দেখো, পুংজননতন্ত্রটি এই অংশগুলো নিয়ে গঠিত। জননকোষ কীভাবে তৈরি এসব বলা আছে। ঠিক আছে, শুক্রাশয় দেহের বাইরে স্কোটামের মধ্যে মানে থাকে, এবং স্কোটামের মধ্যে কেন থাকে, মানে ঝুলির মধ্যে কেন থাকে, তার কারণ হচ্ছে স্কোটাম দেহের বাইরে থাকলে দেহের যে টেম্পারেচার অত্যাধিক সেটা শুক্রাশয়ের যে শুক্রাণু উৎপাদন তাকে ব্যাহত করে না, অর্থাৎ একটু কম তাপমাত্রার প্রয়োজন হয়, এটা এখানে লেখা আছে। কিন্তু এর থেকেও বেশি প্রশ্ন তোমাদের কিন্তু এসছে যে জননকোষ উৎপাদন নিয়ে, এসব বয়ঃসন্ধি এসব নিয়েও প্রশ্ন আসেনি। তোমাদের একটা জিনিস এখানে লেখা আছে, সেটা হচ্ছে ভাঁজ ডিফারেন্সের মধ্য দিয়ে বাহিত হয়, এবং এই ভাঁজ ডিফারেন্স মূত্রথলি থেকে আগত নালিকার সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, তো এপিডিডাইমিস কথাটা কিন্তু ওখানে ছিল, এবং স্টুডেন্টরা যদি এপিডিডাইমিস শব্দটাতে ভরকে যায় তাহলে গন্ডগোল। আমার কথা বলতে পারছি? আমি বলছি না কোশ্চেন অ্যান্সারে এনসিইআরটিতে নেই, আমি বলতে চাইছি যে এপিডিডাইমিস শব্দটা অনেকে শোনেনি, যারা এপিডিডাইমিস এখানে পড়েছে তারা কিন্তু ভরকে যেতে পারে। তো তুমি যদি নলেজটা রাখো তাহলে তোমার অসুবিধা হবে না। এখানে বলে যে এই ভাঁজ ডিফারেন্স মূত্রথলি থেকে আগত একটি নালিকার সঙ্গে যুক্ত হয়। তার মানে আমি কী বুঝলাম, যে ভাঁজ ডিফারেন্স কিন্তু মূত্রথলির সাথেই যুক্ত থাকে, কারণ মূত্রথলি থেকে আগত একটি নালিকার সঙ্গে ভাঁজ ডিফারেন্স যুক্ত হয়। তার মানে শুক্রাশয় থেকে শুক্রাণুকে মূত্রথলির দিকে পাঠায় কে? ভাঁজ ডিফারেন্স। অর্থাৎ উল্টোভাবে লেখা আছে এটা। আমরা কথা বলতে পারছি? এই পথে ভাঁজ ডিফারেন্স পোস্টেট এবং সেমিনাল ভেসিকেলের মতো গ্রন্থিসমূহ এদের ক্ষরণকে মুক্ত করে। তো চলো একবার আমরা দেখে নিই ওখানে অ্যান্সার আমাদের কি বলেছে। এখানে বলেছে যে তোমাদের শুক্রাণুকে আন্ডকোষ থেকে অধি অন্ডকোষে পৌঁছানো, টেস্টিস টু এপিডিডাইমিস। তারপর বলেছে যে টু ক্যারি স্পার্ম ফ্রম এপিডিডাইমিস টু ইউরেথ্রা। ইউরেথ্রা কি আমরা মূত্রনালী বলি। ঠিক আছে, আর ওই যে বলছিল না যে ওই যে কী বলছিল জানো, যে একটা নালিকার সাথে যুক্ত করে। ঠিক আছে, কি বলছিল যে একটা নালিকার সাথে যুক্ত করে। কাকে যুক্ত করে? এই দুটোর মাঝখানে, পয়েন্ট টু বি নোটেড, এই দুটোর মাঝখানে থাকে ভাঁজ ডিফারেন্স। ভি বলে লিখলাম আমি। এই দুটোর মাঝখানে থাকে ভাঁজ ডিফারেন্স, অর্থাৎ এপিডিডাইমিস থেকে ভাঁজ ডিফারেন্সের মাধ্যমেই এই শুক্রাণু কিন্তু ইউরেথ্রাতে গিয়ে পৌঁছায়। কোথায় গিয়ে পৌঁছায়? ইউরেথ্রাতে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এই জন্য বলছি এপিডিডাইমিস শব্দটা দেওয়া রয়েছে বলেই অনেকে ভরকে যাবে। যদি এপিডিডাইমিস না থাকতো তাহলে ইজিলি অনেকে অ্যান্সার করে আসতে পারতো। যারা আমার পেডে আছো তাদেরকে আমি একটাই জাস্ট রিকোয়েস্ট করব যে তোমরা একটা কাজ করো, তোমরা পেডের যে তোমাদের জননতন্ত্র আছে তাতে পুং জননতন্ত্র যেটা আছে ওখানটা খুলে যে স্লাইড আছে তার পিডিএফের 3-4 নম্বর পেজে যাও, তুমি দেখতে পাবে ওখানে তোমাদের পরিষ্কার লেখা আছে কোনভাবে কীভাবে ব্যাপারটা ঘটছে। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এনসিইআরটি থেকে কিন্তু লাইন বাই লাইন প্রশ্ন তো আসছে, বাট সামান্য ঘোরাচ্ছে। এটা হচ্ছে বক্তব্য আমার। দেখো এখানে তোমাদের কি বলছে সেটা হচ্ছে যে ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস মাথায় রাখবে। প্রথমে এটা থাকে রেটে টেস্টিসে। কোথায় থাকে? রেটে টেস্টিস। ঠিক আছে, সেখান থেকে এটা কোথায় যায়? সেখান থেকে এটা যায় ভাষা ইফা বলে লিখছি।
সেখান থেকে এটা কোথায় যায়, মানে শুক্রাণু কীভাবে যাচ্ছে সেটা দিচ্ছি, সেটা হচ্ছে এপিডি ডাইমিসে যায়, এপিডি বলে লিখছি, ঠিক আছে। তারপর সেটা কোথায় যায়, ভাস ডিফারেন্সে, যেটা এখানে অ্যান্সার তোমাদের বলেছে প্রশ্ন, সেখান থেকে এটা কোথায় যায়, ইজাকুলেটরি ডাক্টে, ইজাকুলেটরি ডাক্ট, ঠিক আছে, তার সঙ্গে এটা যায়। সেখান থেকে কোথায় যায়, মূত্রনালী বা ইউরেথ্রা, ঠিক আছে, এবং সেখান থেকে বাইরে আসে, ইউরেথ্রা, ঠিক আছে। সো ক্লিয়ার হয়েছে, এই হচ্ছে তোমাদের শুক্রাণুর গমন পথ। ওকে, তো কারেক্ট আনসার আমাদের কী হবে, শুক্রাণুকে অধি অন্ডকোষ, এটাকে বলা হয় এপিডিডাইমিস, ইংরাজি তোমাদের লেখাই আছে, সেখান থেকে মূত্রনালীতে। আমি আজকে জানলাম যে এপিডিডাইমিসের বাংলা হচ্ছে অধি অন্ডকোষ, বিশ্বাস করে আমি জানতাম না। তো যাই হোক, এটা আমাদের অ্যান্সার, এপিডিডাইমিস জানতাম, বাট ওর বাংলা টার্মটা জানতাম না। চলো পরেরটাতে। পরের প্রশ্ন, কোন প্লাস্টিড উদ্ভিদ অংশে হলুদ কমলা বা লাল রং দেয়? দেখো, হলুদ কমলা লালের সঙ্গে সেটা সবুজ রঙও দেয়, ঠিক আছে। কী রং দেয়, সবুজ রং দেয়, ঠিক আছে। তো মনে রাখবে, যদি তুমি বলো ক্লোরোপ্লাস্ট, সেই কিন্তু সবুজ রং দেয়, ঠিক আছে। আর এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে এক টাইপের ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। কি বললাম, ক্লোরোপ্লাস্ট হচ্ছে এক টাইপের ক্রোমোপ্লাস্ট, অর্থাৎ পয়েন্ট টু বি নোটেড, এই ক্রোমোপ্লাস্টের একটা টাইপ হচ্ছে, ভালো করে বুঝবে, দুই টাইপের হয়, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট হয়, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট হয়, এই হচ্ছে ব্যাপার, দুটো হয়, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর দুই হচ্ছে তোমাদের লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের মধ্যে যদি সবুজ তাদের থাকে, তখন তাকে আমরা বলছি ক্লোরোপ্লাস্ট, তাকে কি বলছি, ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। ওকে, ক্লোরোফিল থাকতে পারে, জ্যান্থোফিল থাকতে পারে, জ্যান্থোফিল হচ্ছে ইয়েলো, জ্যান্থোফিল হচ্ছে কি ইয়েলো, তো ক্লোরোপ্লাস্ট থাকে। তো ক্রোমোপ্লাস্টের মধ্যে একটা হচ্ছে সবুজ ধারণকারী, তাকে বলা হয় আমরা ক্লোরোপ্লাস্ট। এরকম হলুদ ধারণকারী হতে পারে, এরকম তোমাদের কমলা রং ধারণকারী হতে পারে, এরকম তোমাদের লাল রং ধারণকারী হতে পারে, লালটা মনে হয় তোমাদের রোডোফিল সম্ভবত। তো যাই হোক, লাল রং হতে পারে, আমার ঠিক খেয়াল আসছে না, ঠিক আছে, একটু চিন্তা করলে হয়তো আসবে। আর লিউকোপ্লাস্ট কি, লিউকোপ্লাস্ট হচ্ছে হোয়াইট, লিউকোপ্লাস্ট কি মেনলি হোয়াইট, ঠিক আছে, এটা হচ্ছে মাথায় রোগ একটুখানি। ওকে, তো চলো নেক্সট পরেরটা অ্যান্সার আমাদের হবে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের মধ্যে এতগুলো থাকে, তার মধ্যে সবুজ যেটা, তাকে আমরা বলি ক্লোরোপ্লাস্ট। পরের প্রশ্ন কি বলেছে দেখো, একটি পরমাণুতে 11টি প্রোটন আছে এবং 12টি নিউট্রন আছে, তাহলে তার ভর সংখ্যা কত? আমি একটু আগেই তোমাদের এটা নিয়ে কথা বলে দিয়েছি, ভর সংখ্যা বা মাস নাম্বার, ঠিক আছে, ভর সংখ্যা বা মাস নাম্বার, সেটা ইকুয়াল টু কী হয়, প্রোটন প্লাস নিউট্রন। এটাকে কী দিয়ে ডিনোট করা হয়, এ দিয়ে ডিনোট করা হয়। মনে রাখবে, প্রোটন সংখ্যাকে কিন্তু জেড দিয়ে ডিনোট করা হয়, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রোটন সংখ্যাকে ডিনোট করা হয় জেড দিয়ে। কালকে হয়তো প্রশ্ন দিল যে নিচের কোনটি প্রোটন সংখ্যাকে ডিনোট করতে কাজে লাগে, এ জেড বি সি, তোমরা ভুলিয়ে ফেলবে। তো প্রোটন সংখ্যা কিন্তু জেড দিয়ে ডিনোট করা হয়, যদিও এটাকে অ্যাটমিক নাম্বার বলা হয়, অ্যাটমিক নাম্বার বলা হয়, কিন্তু এরকে ডিনোট করার সময় এ ব্যবহার করা হয় না, জেড ব্যবহার করা হয়, এই জন্য স্টুডেন্টরা গোলায়, ঠিক আছে। তো প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ইকুয়াল টু ভর সংখ্যা, তো 11 প্লাস 12, তার মানে হচ্ছে তোমাদের 23। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সি অপশন কারেক্ট হবে, ঠিক আছে। পরেরটা চলো, কি বলেছে দেখো, বলেছে যে হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট প্রিজম ইজ ইনকারেক্ট, সরি ইজ কারেক্ট, ঠিক আছে। তো বলেছে যে নির্গত কোণ আপতন কোণের থেকে বড়, তারপর বলেছে নির্গত কোণ আপতন কোণের থেকে ছোট, তারপর বলেছে আপতন কোণ নির্গত কোণের সমান, কোনো বিচলন হয় না, নো ডেভিয়েশন অকার্স, ঠিক আছে। দেখো, এবার একটা জিনিস তোমাদের বলে দিই, ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, এটা শুনবে, ঠিক আছে। যাদের মনে নেই প্রিজম সম্পর্কে তাদের জন্য একটু বলে দিই। ধরো, আচ্ছা এই কালিতে আঁকলে হবে না, তোমাদের আমি এই কালিটা নিয়ে নিই। ধরো এটা হচ্ছে আমাদের প্রিজম, ঠিক আছে, দিস ইজ আওয়ার প্রিজম, নান্না মুন্নাসা প্রিজম, ঠিক আছে। এবং এটা পুরো প্রিজম নয়, প্রিজম এটা একটা তল, আমরা তল দিয়ে দেখাচ্ছি রশ্মিটা কী করে যাচ্ছে। ধরো একটা রশ্মি পড়লো তোমাদের, ধরে নাও তোমাদের ইয়েলো রশ্মি, ধরে নাও একটা ইয়েলো রশ্মি তোমাদের এখানে এসে পড়লো, ঠিক আছে। আচ্ছা একটা কাজ করছে, 1 মিনিট, ধরে নাও একটা ইয়েলো রশ্মি এখানে এসে পড়লো তোমাদের সঙ্গে, ঠিক আছে। পড়ার পর সেই ইয়েলো রশ্মি কী হবে, ডেভিয়েশন হবে, ডেফিনেটলি ডেভিয়েশন হবে, ঠিক আছে। দেখো এই পথে যাওয়ার কথা ছিল সোজা, সে কী করবে, এরকম বেঁকে যাবে, এবং বেঁকে যাওয়ার পরে সে কিন্তু আবার কী হবে, আবার বেঁকবে এবং বেরিয়ে যাবে। ধরে নাও সাপোজ এভাবে বেরিয়েছে, এতটা বেঁকে না, বাট আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। এইভাবে সে বেঁকে যাবে, কিন্তু ওর অ্যাকচুয়াল যাওয়ার পথ কোনটা ছিল সেটা তোমাকে বুঝতে হবে। আমার কথা বুঝতে পারছো, অ্যাকচুয়াল যাওয়ার পথ ওর কোনটা ছিল, ওর অ্যাকচুয়াল যাওয়ার পথ তো ওর এইটা ছিল না, ওর
ওর অ্যাকচুয়াল যাওয়ার পথ ওর এইটা ছিল, এই পথেই ওর যাওয়া উচিত ছিল। তা না গিয়ে ও দেখো ইতনাখানি বেঁকে গেছে, ইতনাখানি বেঁকে গেছে। ঠিক আছে, এবার তোমাদের কোশ্চেন্স কী দিয়েছে, তোমাদের কোশ্চেন্স দিয়েছে, ভালো করে বোঝো, ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের। এবার তো সবুজ নিতে হবে আমাকে। চলো, তোমাদের কোশ্চেন্স দিয়েছে যে অ্যাঙ্গেল অফ প্রিজম কি। দেখো মানে একটা জিনিস ভালো করে বুঝবে, এইখানে একবার তোমাদের প্রথম রিফ্র্যাকশন হয়। ঠিক আছে, কোন জায়গায়, এই জায়গায় একবার তোমাদের ফার্স্ট রিফ্র্যাকশন হলো। আচ্ছা, একটা কাজ করছি, এটাকে না আমি একটু বড় করে দেখাই, কারণ এত ছোট করে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো পরের পেজে চলো। ওকে, দেখো আমি এঁকে দিয়েছি। ঠিক আছে, দেখো খেয়াল করো, আমাদের যে প্রিজম তার কোন দিকে যাওয়ার কথা ছিল, তার এদিকে যাওয়ার কথা ছিল। তো এখানে একটা অবিলম্ব আঁকো। এটা যদি তল হয় তাহলে অবিলম্ব আমাদের কেমন হবে, মোটামুটি 1 মিনিট, মোটামুটি আমাদের অবিলম্ব এরকম হবে। ঠিক আছে, এটা হচ্ছে লম্ব, এইটার ওপর আঁকা, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অবিলম্ব। ঠিক আছে, তো দেখো অবিলম্বের সাপেক্ষে কিন্তু বেঁকে গেছে, তাহলে এর রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল কোনটা হবে আমি যদি বলি, এর রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল হচ্ছে এই যে বেঁকেছে, এই যে রশ্মিটা, এই বেঁকেছে, এই রশ্মি এখানে যে কোণ তৈরি করেছে, আর এ যে এখানে কোণ তৈরি করেছে, এটাকে আমরা বলছি আই, এটাকে আমরা বলছি আর। এই যে ফার্স্ট আর হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের R1। প্রথম এখানে রিফ্র্যাকশন ঘটলো, কারণ দেখো এই ছিল হচ্ছে এয়ারে, বাতাসে ছিল, সেখান থেকে এইখানে ঢুকছে, এটা প্রথম রিফ্র্যাকশন ঘটবে। তারপর কোথায় ঘটবে, তারপর এই জায়গায় একটা রিফ্র্যাকশন ঘটবে। কেন ঘটবে, কারণ আবার প্রিজম থেকে সে বাতাসে যাচ্ছে, তো এই জায়গাটা তোমাদের কী হবে, রিফ্র্যাকশন ঘটবে। তো রিফ্র্যাকশন জন্য আমি এখানে তোমাদের এটা এঁকে দিচ্ছি। ঠিক আছে, এটা রিফ্র্যাকশন ঘটলো। এখানে দেখতে পাবে এইটা, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এইখান থেকে এইটুকু ধরে নাও, এখানে আমি নাম দিচ্ছি তোমাদের এক্স, এখানে আমি নাম দিচ্ছি ওয়াই। এই যে এক্স আর ওয়াই, ধরে নাও এখানে একটা নাম আছে, সেটা হচ্ছে এ। এই যে এক্স আর ওয়াই এর সাপেক্ষে এই এক্স থেকে ওয়াই অবধি যদি আমি রশ্মিটাকে কল্পনা করি, তাহলে এক্স পয়েন্ট থেকে ওয়াই পয়েন্ট অবধি রশ্মিটা কিন্তু আপতিত হচ্ছে। কোথাও আপতিত হচ্ছে, ওয়াই পয়েন্টে আপতিত হচ্ছে। অ্যাকচুয়াল আপতন কোণ হচ্ছে এইটা, এই যে আই, কিন্তু এই জায়গাতেও দেখো আপতিত হচ্ছে রে বাবা। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এই জায়গায় যাচ্ছে, এখানে একটা আপতন কোণ তৈরি হচ্ছে, কারণ যদি এক্স পয়েন্ট থেকে তুলনা করি, তাহলে এক্স থেকে ওয়াইতে গিয়ে রশ্মিটা কিন্তু আপতিতই হচ্ছে, ওখানে গিয়ে ধাক্কা মারছে মানে আপতিত হচ্ছে। ঠিক আছে, এখানে একটা আই হচ্ছে, আমি এখানে I1 দিলাম, এটা আই, এটা R1, এটা I1। ঠিক আছে, তার নিরিখে ভালো করে খেয়াল করো, তার নিরিখে দেখো এই জায়গায় একটা কোণ তৈরি হচ্ছে, এই জায়গায় একটা কী তৈরি হচ্ছে, এই জায়গায় একটা তোমাদের কোণ তৈরি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের R2 বলছি আমি, এটাকে আমি কী বলছি, R2। ঠিক আছে, অর্থাৎ এই I1-এর নিরিখে এটা হচ্ছে আমাদের রিফ্র্যাক্টিভ, মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হয়ে যাচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে, ইয়েস অর নো বলো। এই যে আর, এই আরকেই আমরা বলি অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। এই আর নয়, R2, এই R2কে আমরা কি বলি, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। ঠিক আছে, এটা কার মধ্যে তৈরি হয়, যখন প্রিজম থেকে, পয়েন্ট টু বি নোটেড, যখন প্রিজম থেকে রশ্মি বেরোচ্ছে, কোথায় যাচ্ছে, অন্য কোনো মাধ্যমে যাচ্ছে, আমরা ধরেছি এখানে এয়ারে যাচ্ছে। প্রিজম থেকে রশ্মি যখন প্রিজম টু এয়ার যাচ্ছে, ঠিক আছে, তখন মাঝখানে যে R2 তৈরি হচ্ছে, কার নিরিখে, এই যে অবিলম্বের নিরিখে, এটাকেই আমরা বলছি অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। ঠিক আছে, আর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কাকে বলা হয় সেটা একটু বলে দিই। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হচ্ছে দিস অ্যাঙ্গেল, যদি আমরা এই যে রশ্মিটা বেরিয়েছে, এই রশ্মিটাকে আমরা যদি একটু পিছনে বাড়িয়ে দিই, এই যে রশ্মিটা বেরিয়েছে, এই রশ্মিটাকে আমরা যদি পিছনে এরকম বাড়িয়ে দিই, কোন রশ্মিটা বলো তো, এই যে রশ্মিটা, এই যে হলুদ রঙের রশ্মিটা বেরিয়েছে, হলুদ রঙের রশ্মিটাকে যদি আমরা পিছনে একটু কী করি, জাস্ট একটু বাড়িয়ে দিই, তাহলে খেয়াল করো এখানে এই যে অ্যাকচুয়াল ওর যা পথ, আর অ্যাকচুয়ালি ও এখানে যা গেছে, সেই দুটোর মধ্যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। ওর অ্যাকচুয়াল পথ ছিল এটা, ও গেছে হচ্ছে এদিকে, এই পথটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এই মানে এই যে তোমাদের কোণ তৈরি হচ্ছে, এই কোণটাকে আমরা কি বলি, আমরা বলি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ঠিক আছে, বা বিচলন কোণ, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা বিচ্যুতি কোণ বা বিচলন কোণ, আমি জানি না এর বাংলা কী হয়, বাট এটাই তোমাদের হয় বেসিক্যালি। ঠিক আছে, তো এই যে কোণটা, এটাকে আমরা বলি হচ্ছে ই, এটাকে আমরা কী কোণ বলি, এটাকে আমরা বলি হচ্ছে ই। এই পার্টটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবার চলো পুরোটা বুঝে নিলে, এবার চলো আমাদের কোশ্চেন্সে কী বলেছে আমরা জেনে নেবো। হ্যাঁ, এই সেই আধা আধা আঁকতে গিয়ে ছেড়ে দিয়েছিলাম। এখানে তোমাদের বলেছে নির্গমন কোণ কোনটা, তাহলে কী হলো, এই জায়গায় আমরা যদি একটা তোমাদের টানি, সাদা দিয়ে দেখাই, এই জায়গায় যদি আমরা টানি হচ্ছে একটা অবিলম্ব, তাহলে এইখানে একটা কোণ তৈরি হয়। ঠিক আছে, এই অবিলম্বের সাপেক্ষে এই বেরিয়ে যাওয়া কোণটা একটা কোণ তৈরি, একে বলা হয় অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। এখানে বলেছে যে নির্গত কোণ আপতন কোণের থেকে বড় হয়। এটা একটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, যে নির্গত কোণ কি আপতন কোণের থেকে বড় হয় সর্বদা। দেখো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে, সত্যি কথা বলতে এই অপশানগুলোর কোনোটাই সঠিক নয়। যদি তুমি একদম অ্যাকুরেট ধরো, তাহলে কোনোটাই সঠিক নয়।
কারণ নির্গত কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স মানে ই, আর এখানে তোমাদের অ্যাঙ্গেল অফ আই, এইটার কথা বলেছে, এই দুটোর মধ্যে রিলেশন স্থাপন করতে বলেছে। অনেকগুলো রিলেশন হয়, নর্মালি আই এর থেকে ছোট বা আই এর থেকে বড় এরকম কিছু নর্মাল নয়, এটা কিন্তু নর্মাল সিচুয়েশান নয়। এটা অলওয়েজ হয় এমনটা নয়, এটা নট অলওয়েজ, হতেই পারে বাট এটা নট অলওয়েজ, ঠিক আছে। কিন্তু এখানে তো জেনারেল থিওরি চেয়েছে, এটা নট অলওয়েজ। একটা জিনিস মনে রাখবে, মিনিমাম ডেভিয়েশন বলে একটা কথা হয় যেটা তোমাদের সিলেবাসে নেই, বাট যদি আমি একটু বর্ণনা করি বেটার হবে তোমাদের বুঝতে। মিনিমাম ডেভিয়েশন পয়েন্ট বা মিনিমাম ডেভিয়েশন বলে একটা কথা হয়, এটা তোমাদের ক্লাস 11-12 এনসিইআরটিতে ডেফিনেটলি আছে। তো মিনিমাম ডেভিয়েশন যখন হয় তখন একমাত্র আয়ের মান ই এর সমান হয়। তো সেই রেসপেক্টে এটা আমরা অ্যান্সার করতে পারি অনলি হোয়েন লাইট রেস পাসেস থ্রু মিনিমাম ডেভিয়েশন পয়েন্ট, অনলি হোয়েন মিনিমাম ডেভিয়েশন হয়, কেবলমাত্র যখন মিনিমাম ডেভিয়েশন হয়, ঠিক আছে, মিনিমাম ডেভিয়েশন হয় তখনই কিন্তু লাইট এই অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সঙ্গে ইকুয়াল হয়। অ্যাকচুয়ালি অলওয়েজ মাথায় রাখবে এই যে রিলেশন হয়, এই পার্টটার যে রিলেশন হয় সেটা হয় আই প্লাস ই মাইনাস এ, ঠিক আছে, আই প্লাস ই মাইনাস এ, এইটা তোমাদের রিলেশন হয়, এইটা ইকুয়াল টু তোমাদের মিনিমাম ডেভিয়েশন, ঠিক আছে। এইটা অলওয়েজ মাথা রাখবে, এইটা আমাদের মানে নর্মাল হয়। আর ডেভিয়েশন অ্যাঙ্গেল কাকে বলে, এইটাকে বলা ডেল্টা, ডেভিয়েশন অ্যাঙ্গেল হচ্ছে এইটা হচ্ছে ডেভিয়েশন অ্যাঙ্গেল, দিস ইজ ডেভিয়েশন অ্যাঙ্গেল। এর ফর্মুলা হচ্ছে এইটা হয়, এইটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। আই প্লাস ই মাইনাস এ, এটা হচ্ছে এর ফর্মুলা, এটা নর্মাল জেনারেল ফর্মুলা, এটা সব প্রিজমের ক্ষেত্রে খাটে। আর এ কি, এ হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম, এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম, দিস ইজ এ, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম। এটা তোমাদের আমি পেডে অনেক ভালো বুঝিয়েছি, বাট এখানেও তোমাদের বলেই দিলাম, এমনটা নয় যে পেডে খালি বুঝেই, তা নয়। এইটা কিন্তু নট অলওয়েজ আই ইকুয়াল টুও কিন্তু ই হতে পারে, আমরা এখান থেকে দেখলাম কখন, যখন ডেভিয়েশন ইজ মিনিমাম, ঠিক আছে। সো এই রেসপেক্টে এইটা আমাদের কারেক্ট হচ্ছে। কিন্তু একটা কথা বলি, এর রেসপেক্টে একটা কথা বলি, একটা কাঁচ স্ল্যাব বলে একটা জিনিস হয়, ঠিক আছে, এখানে কিন্তু অলওয়েজ মনে রাখবে আই ইকুয়াল টু তোমাদের ই হয়, এটা অলওয়েজ মনে রাখবে, এখানে আই ইকুয়াল টু তোমাদের অলওয়েজ ই হয়, এটাকে বলা হয় গ্লাস স্ল্যাব। কি বলা হয়? গ্লাস স্ল্যাব। গ্লাস স্ল্যাব যখন বলবে, যখন প্রিজম বলবে না, তখন অলওয়েজ মনে রাখবে আই কিন্তু ইকুয়াল টু তোমাদের ই হবে। এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখবে, পরীক্ষায় কিন্তু পড়ে যায়। তো আজকে আমাদের যে ফার্স্ট শিফট ছিল তার উপর বেস করে তোমাদের যে এক্সপেক্টেড কোশ্চেন সেটা আমি দিলাম। নেক্সট দুটো শিফটের প্রশ্ন আমি তোমাদের অথেন্টিকলি তোমাদের আমি তার উপর যে এক্সপেক্টেড কোশ্চেন্স, তোমাদের দুটো শিফটের উপর বেস করে এক্সপেক্টেড কোশ্চেন্স, এটা অথেন্টিক্যালি করাবো, চেষ্টা করছি আজকে, না হলে তোমাদের কাল সকালে, ঠিক আছে। থ্যাংক ইউ।